হয়ে গেছে। তাহলে আমার 1910 সাল পর্যন্ত পড়া হয়ে গেছে। এবার দেখ, তাহলে গান্ধী যুগে আমার পড়া হলো কত সালে? 1869 থেকে কত সাল পর্যন্ত পড়েছি? 1910 সাল পর্যন্ত পড়েছি। তাহলে গান্ধীজি কত বড় ব্যারিস্টার বা মানে ওকালতি করতে, সেই জিনিসটা বুঝতে পারছিস? একটা ইংল্যান্ড গোটা সরকার তার কাছে কি চেয়েছে? ক্ষমা চেয়েছে। এটা চারটিখানি কোনো গল্প নয়, চারটি কোনো গল্প নয়। এবারে বল, ইংরেজ ছিল, হ্যাঁ, কিন্তু ভালো ব্যক্তি ছিল। কিছু মানুষ ছিল, সব দেখি সবার মধ্যে সবকিছু খারাপ গুণ থাকে না, কিছু মানুষ ছিল ভালো ছিল। প্রত্যেকটা ইংরেজ খারাপ কি ছিল? কি ভারতে যে সমস্ত ইংরেজ ছিল প্রত্যেকটা ইংরেজ খারাপ ছিল? ডেভিড হেয়ার এসে কি করেছিল? আয়ারল্যান্ড থেকে কি করেছিল? হিন্দু স্কুল করেছিল। ওরকম কিছু ভালো ভালো আছে। তাহলে 1910 সালে হয়েছিল। এই এর মধ্যেই আফ্রিকাতে, ভালো করে বুঝবি, আফ্রিকাতে কি কোথায় বল? আফ্রিকাতে গান্ধীর সাথে দেখা হয় কার? কার সঙ্গে দেখা হয়? গান্ধীজি গোপাল কৃষ্ণ গোখলে। হ্যাঁ, এখনো তো কোথায় আছি আমরা? আমরা এখনো কোথায় আছি? আফ্রিকাতে আছি। সেই 1901 সালে পর্যন্ত গিয়ে চলে এসেছি নাকি? তোরা ভুলভাল বলছি নাকি? না না, ঠিক আছে, তোরা যা বলতে আমি তো নিজেই ভুলে যাচ্ছি। দেখ, তাহলে আফ্রিকাতে কার সঙ্গে দেখা হয়? গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলে। গোপাল কৃষ্ণ গোখলের প্রফেশন কি ছিল? কে ছিল? জাজ। গোপাল কৃষ্ণ গোখলেকে এই মহাত্মা গান্ধীর কি বলা হয়? রাজনৈতিক গুরু। ভালো করে বুঝবি, কি বলা হয়? রাজনৈতিক গুরু। তাহলে মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরুকে গোপাল কৃষ্ণ গোখলে। আর কাদের দ্বারা প্রভাবিত হয়েছিল? লিও টলস্টয় আর রাস্কিন। দুটো কিন্তু আলাদা, রাজনৈতিক গুরু আলাদা। এবার রাজনীতির ক্ষেত্রটা সবসময় জানবি অনেকটা দীর্ঘস্থায়ী চিন্তা ভাবনা করে এগোতে। তা গান্ধীজি, ঠিক আছে, গান্ধীজি যখন, এবার শোন, আফ্রিকাতে আছে। তা গান্ধীজি যখন 1915 সালে ফের কোথায় এলো? 1915 সালে গান্ধীজি কোথায় এলো? ভারতে এসে। 1915 সালে গান্ধীজি কোথায় এলো বল? ভারতে এসে। তা গান্ধীজি যখন ভারতবর্ষে আসে তখন অলরেডি গোপাল কৃষ্ণ গোখলে গান্ধীজিকে বলে দিয়েছে, দেখ তোর বিয়েটা হয়ে গেছে, 4টে ছেলে পুলে আছে, তুই কিন্তু খুব সাবধানে লোক গিয়ে কোথায় থাকবি? ভারতে থাকবি। 1টা বছর ধরে ওয়েট করবি, ভারতের রাজনীতি খেয়াল করবে, কিভাবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসটাকে ওয়াচ করবি। পুরোটা ওয়াচ করার পরে আস্তে আস্তে রাজনীতি নামবে। গিয়েই ফটাস করে কিছু না জেনে শুনে কিছু করতে যাস। ঠিক আছে বলে গান্ধীজি কত সালে ভারতে এলো? মাথায় কার কথা মাথায় আছে ওর? গোপাল কৃষ্ণ গোখলে। কারণ গোপাল কৃষ্ণ গোখলেকে কি বলা হয়? গান্ধীজির রাজনৈতিক গুরু। তাহলে 1915 সালে গান্ধীজি ভারতে এলো। কত সালে এলো? 1915 সালে গান্ধীজি ভারতে কবে এলো? 1915 সালে গান্ধীজি কবে ভারত এলো? 9 জানুয়ারি। বল কবে এলো? 9 জানুয়ারি। কত সালে এলো? কত তারিখে এলো? 9 জানুয়ারি। এই 9 জানুয়ারিকে আমাদের ভারতের ইতিহাসে কি মানা হয়? প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় মানে কি? যে সমস্ত ভারতীয়রা বাইরের দেশে আছে এবং সেখানে সেটেলমেন্ট হয়ে গেছে, তাদের উদ্দেশ্যে নিশ্চয়ই, ধর কথার কথা কি, তুই ধর এই পড়াশোনা করে একটা ভালো যদি চাকরি পেয়ে যাস, তাহলে তোর আত্মীয় স্বজনরা কি তার বিপদে বা তার প্রয়োজনে তোকে ফোন করে বলা, মানে দেখ না মানা, বা কি একটু সমস্যা হয়ে গেছে, মানে তোকে ইঙ্গিতে কি বলতে চাইছে? আমার জন্য কিছু কর। ঠিক তেমন প্রতি বছর এই 9 জুন ভারত প্রবাসী ভারতীয়দের সম্মান দেওয়ার উদ্দেশ্যে দেখবে আমাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বল বা স্বরাষ্ট্রমন্ত্রী, এরা প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে ভাষণ দেয়। কারণ ধর কথা আমাদের দেশের কোনো একজন ডাক্তার বা কোনো একটা বড় ইঞ্জিনিয়ার বা কোনো একটা বড় বিজনেসম্যান, সে ভারতের একটা বিজনেস না করে সেই বিজনেসটা গিয়ে শুরু করেছে মনে কর লন্ডন। তো লন্ডনে সেই বিজনেসটা চলছে, তাহলে ভারতের উদ্দেশ্যে তাকে কি জানানো? যে তুমি ওই বিজনেসে একটা ব্রাঞ্চ আমার দেশে খোলো, কারণ যেহেতু তুমি কি ভারতীয়। তাহলে দেশের উন্নয়নের জন্য তাহলে প্রবাসী ভারতীয় দিবস কবে পালন করা হয় বল? দেশের কিসের জন্য? উন্নয়নের জন্য। তো 1915 সালে ভারতে এলো, ভালো করে বুঝো। ভারতে এলো, ভারতে আসতেই না আসতেই সঙ্গে সঙ্গে গুজরাটে একটা নদী আছে, সেই নদীটার নাম কি তোদের পড়িস? কি নদী বল? সবরমতী নদী। কি নদী? সবরমতী নদী। কি নদী বল? গুজরাটে সবরমতী নদী। এই সবরমতী নদীর পাশে একটা আশ্রম করলো, যার নাম কি নাম? যার নাম কি? সবরমতী আশ্রম। তা সবরমতী আশ্রম কোন নদীর ধারে? সবরমতী নদীর আশ্রম প্রতিষ্ঠা করলো। আশ্রম মানে কি? সেখানে থাকার জায়গা। ঠিক আছে,
আশ্রম করলো। কত সালে করলো? 1915 সালে করলো। মানে এলো তারপর। তাহলে একটা আশ্রম করতে গেলে কি দরকার বল? টাকা পয়সা দরকার, অর্থ দরকার, হ্যাঁ কি না? একটা টাকা পয়সা দরকার, একটা অর্থ দরকার, প্লাস সেই সময় মহাত্মা গান্ধী কি দেশের সব থেকে বড় ব্যারিস্টার, সব থেকে বড় উকিল, যা বলবে তাই। কিন্তু ওনার মধ্যে কোনো অহিংসা ছিল না। একটা জিনিস তোরা খেয়াল করেছিস কি জানি না, বা তোরা আগে পড়েছিস কি জানি না, তোরা শুনবি নেতাজির সাথে মহাত্মা গান্ধী ঝামেলা আছে, শোন, এর সাথে মহাত্মা গান্ধী ঝামেলা আছে, ওর সাথে মহাত্মা গান্ধী ঝামেলা। তুমি কোনোদিন শুনেছিস মহাত্মা গান্ধীর সঙ্গে কারো ঝামেলা হয়েছে? মহাত্মা গান্ধী সবার সঙ্গে সবাইকে নিয়ে চলার মানসিকতা ছিল। যে কোনো বিদ্রোহে এতক্ষণ ধরে কি করলো? সবাইকে নিয়ে করছে না একা করছে? নিজের জন্য কিছু করেছে এখনো বল? নিজের পার্সোনাল লাইফে বিয়ে করেছে আর 4টে ছেলে হয়েছে, আর কিছু করেছে কি? কিছু করেনি। কিন্তু যা যা করেছে সেটা অনেক। শোন, এরপরেও যদি বলে এই কেন তাই কেন, তখনকার যুগে একটা ব্যারিস্টার ছেলে এইখান থেকে পড়তে কোথায় যাচ্ছে? টাকা পয়সা ছিল না তার বাবার, তার ভালো ফ্যামিলি ছিল না বলতে চাইছি। হ্যাঁ, টাকা যেমন ছিল তাহলে ফ্যামিলির চিন্তাও নাকি? বাবার টাকা থাকতে পারে, একটা প্রবাদ বাক্য আছে না, যে গরিব লোক বড় লোক হয়, বড় লোক গরিব লোক হয়, ছোট লোক থাকে। হ্যাঁ, সেই চিন্তা ভাবনা না। তার বাবার পদের নাম কি ছিল? ম্যানেজার। ভাব জিনিসগুলো সেই সময় পড়তে গিয়েছে, মানে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কত ছিল। অনেকে মহাত্মা গান্ধী সম্বন্ধে জানেই না, বলে কার জানলার ফাঁকতে উঁকি মারতো, পুকুরে ঘাটে বসে থাকতো। মানে কত নিকৃষ্ট মেন্টালিটি হলে একটা যে ইতিহাসবিদ তার বিরুদ্ধে কথা বলে, কতটুকু জানে মহাত্মা গান্ধী নিয়ে? প্রশ্ন করবি, সেই উত্তর দিতে পারবে। তুই দেখেছিস? হ্যাঁ, তখনকার সময় তুই 1888 সালে কি দেখেছিস? কি এর বলবো না, সত্যিকারে। তা তখনকার সময় কি ওর বাড়ি ছোট ছিল, বাকি সব বাড়ি তোদের মতো বড় বড় ছিল? এরকম একটা সময়ের সঙ্গে ব্যবধান আছে তো। তুই যদি ঘরটা ভেঙে, তুই যদি তোর ঘর যেটা আছে সেই ঘরটা ভেঙে নতুন করে করতে চাস, ওই ঘর তোর, তুই যে ঘরটায় থাকিস সেটা ছোট করবি না আর তুই চেষ্টা করবি বড় করার? হ্যাঁ, কেন? তুই কোন সালে গিয়ে দেখছিস? দেখ, তাহলে সবরমতী নদীর সালে কত কি আশ্রম করলো? সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেছে। তাহলে আশ্রম প্রতিষ্ঠা করতে গেলে কি লাগবে বল? টাকা পয়সা লাগবে। তাই এর জন্য টাকা কে দিয়েছিল বল? আম্বালাল, এদিকে দেখ, আম্বালাল সারাভাই। বুঝতে পারছি না পারিস বল? তাহলে কে টাকা দিয়েছিল বল? আম্বালাল সারাভাই। পড়া কিন্তু মাথা থেকে যেন বেরোয়, আমি পুরো ধরিয়ে দিচ্ছি পরপর একদম সিকোয়েন্সি। তাহলে ভারতে কবে এলো? এইসব পড়া এসেই কি কোন আশ্রম প্রতিষ্ঠা করলো? আশ্রম প্রতিষ্ঠা করলো কোন নদীর ধারে? আশ্রম প্রতিষ্ঠা করার টাকা কে দিয়েছিল? মহাত্মা গান্ধীও বেয়ার করেছিল, কিন্তু টাকা দিয়েছিল, মোটামুটি কিছু হেল্প করেছিল কে? আম্বালাল সারাভাই। বুঝতে পেরেছি না পারিস? কিন্তু মাথায় আছে কি, একটা বছর ওয়েট করতে হবে। এটা কে বলে দিয়েছিল? গোপাল কৃষ্ণ গুরু বলে দিয়েছিল কি? গোপাল কৃষ্ণ গোখলে বলে দিয়েছে 1 বছর কিন্তু ওয়েট করবি একদম। তুই যে তখন ইয়ং বয়স, 1869 জন্ম, আর কত সালে এসছে? 1915। 35 বছর বয়স। 35 বছর মানে কি? একটা ব্যারিস্টার জীবন শেষ করে 35 বছর মানে কি? 1888 ওকালতি পাস করলো। তাহলে এত বছরে তার ব্যারিস্টারিং করার ক্ষমতা, একটা দেশকে ক্ষমা চালানো, তার অভিজ্ঞতা, মানে কি যে কোনো জায়গায়। কিন্তু গোপাল কৃষ্ণ বলছে কি, তুমি যাও, গিয়ে দেখো, পুরো সিচুয়েশন দেখে দেখো, তারপরে যুদ্ধে নাও, তারপরে রাজনীতিতে নাও। গোপাল কৃষ্ণ কথা মাথায় আসছে। এবার তোরা সবাই জানিস যে বিদেশ থেকে যদি কোনো, ধর, যে বিদেশি সরকারকে ক্ষমা চালাতে পারে, সে যখন ভারতে এসছে, তাহলে গোটা ভারতবর্ষ কি জানবে? এই একজন তো এসছে এরকম বড় মাপের মানুষ। তাহলে সেই সময় যদি কোনো মিটিং মিছিল, বড় কোনো অনুষ্ঠান হয়, তাহলে তাকে ইনভাইট করবে না করবে না? তাকে সম্মান দেবে, ইনভাইট করবে। ঠিক আছে, ইনভাইট করবে। ঠিক ঠিক এই সময় কংগ্রেসের সেশন হচ্ছিল। কি বললাম বল? কংগ্রেসের সেশন হচ্ছে। কংগ্রেসের কি হচ্ছিল? সেশন হচ্ছিল। কত সালে? 1916 সালে। কত সালে? 16 সালে। কোথায় কংগ্রেসের সেশন হচ্ছিল? লখনৌ অধিবেশন। ভালো করে বুঝবি, লখনৌ অধিবেশন। ভালো করে বুঝবি কি ছিল? লখনৌ অধিবেশন। বুঝতে পেরেছিস? তাহলে সেই সময় কংগ্রেসের সেশন হচ্ছিল কত সালে? ঠিক তার পরের বছর 1916 সালে। এর কে ছিল? ওর নাম কি? সভাপতি কে ছিল? অম্বিকা চরণ মজুমদার। আমি জাস্ট শর্ট নাম লিখছি। তাহলে সভাপতি কে ছিল? অম্বিকা চরণ মজুমদার। এই সভায় কাকে ইনভাইট করা হয়েছে?
গান্ধীজিকে ইনভাইট করা হয়েছে, লগ্নয়ে তুমি আসো এরকম ব্যারিস্টার গান্ধীজিকে ইনভাইট করা হয়েছে। তা গান্ধীজি গেছে। তাহলে প্রথম লগ্ন অধিবেশনে কি হয়? গান্ধীজি যায়। ভালো করে বুঝবে। তাহলে গান্ধীজি প্রথম কোন ইংরেজের কোন অধিবেশনে গিয়েছিল? নট সভাপতি বলিনি কিন্তু, এখন কোন অধিবেশনে প্রথম গিয়েছিল? 1916 সালে লগ্ন অধিবেশনে গিয়েছিল। কি হয়েছিল? লগ্ন অধিবেশনে যায়। কেন যায়? গিয়েছে, ইনভাইট করেছে, গিয়েছে, গিয়ে চেয়ারে বসে আছে। এবার একটা লোক যখন একটা দেশের সরকারকে ক্ষমা চাওয়াতে পারে, তাহলে স্বাভাবিক সেই লোকটা যদি ওই এলাকায় আসে, স্বাভাবিক যত নেতা ছোটখাটো মন্ত্রী চেলা চামুন্ডারা সব আছে, তারা কি ওর সঙ্গে দেখতে যাবে? সবাই দূর থেকে শুধু গান্ধীর দেখছি, জানিস তো এই গান্ধী জানি এই ক্ষমতা, ট্রেনের টিকিট ক্যান্সেল করেছে বলে এরকম সরকারের ক্ষমা চাইছে, এরকম ওর দাদা আব্দুল্লাহ কেস লড়েছে, জানিস তো বিরাট ক্ষমতা, হেভি বড় ব্যারিস্টার, ঠিক আছে, এই বড় ব্যারিস্টার, মানে ও তখন গান্ধী আলাদা ভাও, কারোর দিকে দেখবে না, নিজস্ব ঘামে চালবে। এখন কি দেখবি মঞ্চে উঠলেই ক্যামেরাম্যান যেদিকে পুরো একদম যেদিকে ক্যামেরা সেদিকে ছবি তোলার মাঝখানে, ঠিক আছে, এরকম করে সে বসে থাকবে, ঠিক আছে। সিস্টেমটা এমন জায়গায় চলে গেছে, তুই যদি কোনো একটা মেয়ে যদি ধর কথা এম বাজারে ঢোকে, গ্রেট ইস্টার্নে ঢোকে, গ্রেট ইস্টার্নে না, এমবিএস বাজার বল, স্টাইল বাজার বল, বিগ বাজার বল, ঢোকে, প্রথমে 4টে ড্রেস কিনবে। আমি ট্রায়ালের কথা যাচ্ছি না, 4টে ড্রেস কিনে ট্রায়াল করে, একটা ড্রেস ট্রায়াল করে প্রথমে সেলফি তুলবে, 4টে পরপর সেলফি তুলবে। কার কাছে পাঠাবে জানি না, কোনটা ভালো লাগে বলো তো, ইচ্ছা করে জিজ্ঞেস করবে। সে বললো দেখো এটা ভালো লাগে, তোমার এটা ভালো, আমি জানতাম তুমি এটা বলবে, তোমার কোনো চয়েসই নেই, ঠিক আছে, একদম কমনটা, জানতাম তোমার কোনো চয়েস নেই, এই কারণে তোমার সঙ্গে কোনো কথা বলে তোমার আমি দেখাই না, ঠিক আছে। তা তুমি যখন জানবে না, তা আমার পাঠালে কেন, তুমি আবার আমার সঙ্গে ঝগড়া করছো, ঠিক আছে, বলে দেখে আই ঝগড়াটি করবে, কিন্তু আলটিমেটলি তার পছন্দ মতো কিনবে, ছবি আগে তুলতো। এবার তখন কি ছিল, অত ক্যামেরা ছিল না, অত মিডিয়া ছিল না, গান্ধীজির কাছে এটাই অনেক। এবার যখন মিটিং মিছিল হচ্ছে, বাইরে ঘাটে ইংরেজরা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, তখন ভারতীয়দের ইংরেজদের প্রতি দেখে এত ভয় ছিল, রাস্তা দিয়ে যাচ্ছে, কোনো ভারতীয় হেঁটে হেঁটে যাচ্ছে, কোনো ইংরেজ আসছে, ইংরেজের সামনে মাথা নিচু করে চলে যেত, মাথা নিচু করে বা কোনো কিছু ওনাকে রেসপেক্ট দিয়ে চলে যেতে হতো। কি করতে হতো? রেসপেক্ট দিয়ে চলে যেতে হতো। ভালো কথা। তা রেসপেক্ট দিয়ে যদি চলে যেতে হয়, আর সেই সময় গান্ধীজি ওরকম নর্মালি যাচ্ছে, কে আমার দেখার দরকার নেই, চলে যাচ্ছে। এবার ইংরেজ বলছে কে, এটা কে? এই গান্ধীজি। তখন তো অত ফেসবুক মিডিয়া ছড়ায়নি যে এই গান্ধীজি, অনেকে জানাম শুনেছে, দেখেনি, এই গান্ধীজি, মানে আচ্ছা এই গান্ধীজি, মানে এরকম বলে, মানে এরকম ঘ্যামে চলত। তা পায়ের উপর পা দিয়ে গান্ধীজি এখন বসে আছে কোথায়? লগ্ন অধিবেশন। কে বসে আছে? লগ্ন অধিবেশনে বসে আছে। হঠাৎ এই সময় এই অধিবেশনে কে আসে বল? শুক্লা। কে আসে? এসে গান্ধীজি বলেছে, ভালো করে রেসপেক্ট শ্রদ্ধা দিয়ে বলছে আমাদের হেল্প করতে হবে। কি হেল্প? না, বিহারে যেতে হবে। না সাপোজ মনে হয় এই পোর্শনটা কি বিহার, এই পোর্শনটা কি বিহার, এই পোর্শনটা কি বিহার। বিহারে যে সমস্ত চাষিরা আছে, সেই চাষিদের উপর প্রচন্ড অত্যাচার হয়। কি হয়? প্রচন্ড অত্যাচার। কেন অত্যাচার? তুই দেখবি জমিতে চাষ করতে গেলে কি লাগে? ট্যাক্স দিতে হয়। আর তোর যদি জমিতে কিছু উৎপন্ন হচ্ছে না, তার মানে কি? ট্যাক্স। দেখবি যে সব থেকে বড় পদে থাকে, মানে যে কোনো অফিসের সব থেকে একদম উঁচু পদে থাকে, সে দেখবি নিজের মতো যায়, কারোর দিকে তাকায় না, বড্ড ঘ্যাম খায়, ভাও খায়, দেখবি একটা অহংকারী থাকে। খুব কম মানুষ মাটির মানুষের মতো মেলামেশা করে। তা সেই সময় বিহারে যে সমস্ত চাষিরা ছিল, সেই চাষিদের মানে প্রত্যেকটা জেলায় কি থাকে? একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, তো পুরো হেড কি থাকে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থাকে, তো যে হেড। ওই বিহারের সেই সময় বিহারের, আমার সঙ্গে পড়াটা বলি নয় ভুলে যাবি, বিহারের জায়গার নাম বল, কি লিখেছি? চম্পারণ। চম্পারণ একটা জেলা, বিহারের চম্পারণ কি, এবং বিহারের সব থেকে বড় জেলা এটা। আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা কোনটা? দক্ষিণ চব্বিশ পরগনা। বিহারের সবচেয়ে বড় জেলা কি? চম্পারণ। এই একটা জেনারেল নলেজ হয়ে গেল। বিহারের সবচেয়ে বড় জেলার নাম কি? চম্পারণ। চম্পারণের যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে, সে সাধারণ মানুষের উপর খুব অত্যাচার করতো, তার থেকে মানুষজন ভয় পেত, জল্লাদ মনে করতো, মানে এই যেন কেটে ফেলে, এই যেন কেটে বলে, এরম ভাব, প্রচন্ড ভয় পেত। রাজকুমার সিং বলে ডিএম কি হয়েছে, কি বলে, এই বাবু চল দেখি ডিএম কি করে নেয়। মিটিং এ সভা সমিতি বলে ডিএম কি করে নেয়, বলে
সাধারণ লোকজন বলছে কে ডিএম কি করে নেই মানে, হ্যাঁ দেখছি ডিএম কি করে, আমি দেখছি ডিএম কি করে। তো গেল বিহারের ডিএম অফিসে গেল, ক বছর অপেক্ষা করতে বলেছিল? 1 বছর। তাহলে 15 থেকে 16 1 বছর হয়ে গেছে, 15তে এসছে, 16 1 বছর হয়ে গেছে। ঠিক তার পরের বছর এই মিছিলটা হয়ে গেল, ঠিক তার পরের বছর কোথায় গেল? সালটা ঠিক, সাল কি কাউন্ট হচ্ছে? গুলোচ্ছে না তো, গুলিয়ে যাচ্ছে তোর। তা ঠিক ঠিক তার পরের বছর 1915 16 17 1 বছর দেখতে বলেছে। 1 বছর পরে 1917 সালে কোথায় গেল? বিহারে কোথায় গেল? চম্পারণে গেল। গেল গিয়ে ডিএম অফিসের সামনে ব্যাস বসে গেছে। সত্যাগ্রহ করতে কি হয়েছে? তাহলে ফার্স্ট সত্যাগ্রহ কোথায় ভারতে? চম্পারণ সত্যাগ্রহ। ভারতের প্রথম সত্যাগ্রহ কোনটা? ছোটবেলায় পড়েছি, মনে পড়ছে এগুলো নাকি ভুলে গেছি সব? তাহলে ভারতের প্রথম সত্যাগ্রহের নাম কি? চম্পারণ সত্যাগ্রহ। শুধু চম্পারণ মনে রাখবে। গেল ডিএম অফিসের সামনে বসে গেছে। ডিএম অফিসের সামনে তো বসে গেছে, আর ওর সাথে খুব একটা লোক নেই। সবাই ভাবছে কি ও কি করবে। ওরা গল্প শুনেছে, বা সেই সময় অত খবর মিডিয়া ছিল না যে ধরো একটা দেশের সরকারকে ক্ষমা করতে বলেছে ট্রেনের টিকিটের জন্য, দাদা আব্দুল্লাহর কেস দিতে, সেটা হয়তো বিহারের কিছু লোক জানতো না। যে সমস্ত চাষি আছে তারা ভয়ে ভয়ে থাকতো, কোনো রকমে বেঁচে থাকবে। কিন্তু এ চাইছে কি যে আমি সবাইকে নিয়ে আন্দোলন করি বলে। ও তো ব্যারিস্টার সেই সময়কার। মহাত্মা গান্ধী কি করেছে না, 2-4 জনকে নিয়ে বসেছে, আর বাকিদের বলছে আসো আসো সবাই মিলে বসে এসো বলে ডিএম অফিস ঘিরে নি। প্রথম প্রথম তো কেউ বুঝতে পারে না, সবাই জুতো খুলে হাতে নেওয়া দাঁড়িয়ে আছে, কেন ছুটে পালাবে বলে। দেখবি আমাদের বাঙালিদের অভ্যেস আছে, দেখবি যখন ছুটে চোর টাকা দেখবি যখন ছুটে পালায় কি করে, জুতো খুলে বসে থাকে, হ্যাঁ কিনা দেখবি খেয়াল করি। আর বিহারিরা দেখবি জুতো মাথায় দিয়ে শুয়ে থাকে, যে জুতো না কেউ নেয়। সে যাই হোক, আমি কাউকে অপমান করছি, জুতো যদি এখন ডিএম আসে, ডিএম এসছে ওপর থেকে মিছিল দিয়েছে, ডিএম এসে ভেবেছে একটা বুড়ো লোক কি করবে না করবে, ডিএম এসছে, ডিএম এসছে, এসে দেখতে গান্ধীজি এরকম বসে আছে। তখন বুড়ো নাকি, তখন যথেষ্ট ইয়ং ছিল। হোয়াই আর ইউ হিয়ার, হোয়াটস আর ইউ ডুইং হিয়ার বলার পরে গান্ধীজি 8 ঘন্টা ধরে ওর সঙ্গে স্পিকিং কথা বলেছে ইংলিশে। ডিএম বলছে আমি আসছি একটু পরে, ঠিক আছে। ডিএম বলছে আমি আসছি একটু পরে, ভ্যাবা চাকা মেরে গেছে। ইংল্যান্ডের কোর্টে কেস করবো না, নানা রকম বলেছে, ভ্যাবা চাকা মেরে গেছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছিল সেই সময়, বিহারে কি ভাগ বললাম, 20 ভাগ জমির মধ্যে 3 ভাগ জমিতে কি চাষ করতে হতো? নীল চাষ করতে হতো। ভালো করে বুঝি না পারলে না, নীল চাষ করতে হতো। আর এই নীল চাষ করলে জমির কি হয়, উর্বরতা নষ্ট হয়ে যায়। ভালো করে পড়া বোঝ, উর্বরতা নষ্ট। এই সিস্টেমটাকেই বলা হচ্ছে, তোরা সবাই পড়েছিস ছোটবেলায়, 3 কাঠিয়া সিস্টেম। তাহলে বুঝতে পেরেছিস, তাহলে এই সিস্টেমটার নাম কি? 3 কাঠিয়া ব্যবস্থা। বুঝতে পেরেছি পারিস? 3 কাঠিয়া ব্যবস্থা। তাই এই নীল চাষ 3 কাঠিয়া জোর করে করাতো বলে। আর সেই সময় জার্মানি, মানে নীল কি, নীল হলো এমন একটা জিনিস যেটা জামা কাপড় কাচার পর জামা কাপড়ে দিলে জামা কাপড় একটা গ্লেস আসে। সেটা আমরা সবার থেকে দেখি মেয়েরা বেশি আছে, জামা কাপড়ে কি আছে, গ্লেস আছে। ছেলেরা কি করে ভালো বুঝি, ছেলে আর মেয়েদের ড্রেসিং সেন্স সম্বন্ধে কি ধারণা দেয়। মেয়েরা যখন জামা পরে, মেয়েরা দেখে যে জামাটা ময়লা হয়েছে নয় না, কালকের এটা পরেছি আবার এটা পরবো। আর ছেলেরা পরে কি, এই জামাটা না ঠিক আছে স্বাভাবিক। কিন্তু মেয়েদের ক্ষেত্রে ওদের তুই আলমারি খুলবি 105টা জামা পাবি, কোনটা পরি। নয় বিয়ে হলে পরে বলে না কালকে বিয়ে বাড়ি না, একটা শাড়ি নেই জানো তো। কেন অতগুলো শাড়ি? বলছি তো শাড়ি নেই, ঠিক আছে। এরকম এগুলো ওরা কি বলে, সাজগুলোকে ভালোবাসে। কি করি বল, সাজগুলো ছেলেদের সাজগুলো যা আছে তাই পরে গেল, ঠিক আছে। 1917 সালে তাহলে বল চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল বল? বিহারে। চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল? বিহারে। বল গান্ধীর লাইফে ফার্স্ট সত্যাগ্রহ কত সালে? 7-এ। ভারতে কত সালে? 17। বুঝে গেল? তাহলে এটা হলো চম্পারণ সত্যাগ্রহ। তা এই অনুযায়ী কি অর্ডার দিল শেষ পর্যন্ত? ডিএম অর্ডার দিল যে জমিতে আর নীল চাষ কি করা যাবে, নীল চাষ হবে না। যে যা খুশি চাষ করতে পারে, যে যা খুশি কি করতে পারে, চাষ করতে পারে। সিস্টেমটা কিরকম ছিল দেখ, সেই সময় জার্মানিতে কৃত্রিম নীল উঠিয়ে, এটা তো প্রাকৃতিক ভাবে চাষ হতো, আর জার্মানিতে কৃত্রিম নীল শুরু হয়। কৃত্রিম নীল শুরু হয়ে যাওয়ার পরে তাহলে এই নীলের কি হয়ে যায়, ডিম্যান্ড কমে যায়। কি হয়ে যায়, ডিম্যান্ড কমে যায়। কিন্তু ডিম্যান্ড কমে গেলেও এই যে জমিগুলো কাদের আন্ডারে ছিল, ভালো করে দেখি, ভালো করে বুঝি, কাদের আন্ডারে ছিল? জমিদারদের। কি হচ্ছে, জমিদারদের।
এবার যখন এর ডিমান্ড কমে যায় তাহলে এর দামও কি হবে, কমে যাবে। আর যখন জমিদার দাম কমে যাওয়ার পরে এই জমি থেকে ট্যাক্স কি করবে, কম পাবে। আর ট্যাক্স কম পেলে সেই কম টাকা কাকে দিতে হবে, ডিএম কে, মানে যে ওপরে আছে তাকে দিতে হবে। সে কাকে প্রেসার দেবে, জমিদারকে, যে আমাকে টাকা কম দিচ্ছে কেন, আমি তোমার জমি কেড়ে নেবো। তাহলে জমি যাতে টাকা দিতে পারে জমিদার, তার জন্য জমিদার সেই কৃষকের উপর অত্যাচার করবে। মানে ইনডাইরেক্টলি দেখ কোথায় এসে অত্যাচার করছে, কৃষকদের উপর এসে অত্যাচার করছে। সেইটা কাটানোর জন্যই কি তিন কাটিয়া সিস্টেম হয়েছে। এর জন্য তাহলে বিহারের চম্পারণে কি হলো, সত্যাগ্রহ দেখা দিল। বুঝতে পারলি না? তাহলে চম্পারণ সত্যাগ্রহ কত সালে, 1917 সালে। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কত সালে, 1917। ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ কত সালে, 1917 সালে হয়েছিল। তাহলে এটাকে কি কাকে কেন্দ্র করে হয়েছিল, কৃষকদের কেন্দ্র করে হয়েছিল, কৃষকদের কেন্দ্র করে হয়েছিল। বুঝতে পারছিস না পারিস, বুঝতে পেরেছিস? তাহলে চম্পারণ সত্যাগ্রহ সম্বন্ধে কোনো ডাউট, চুপচাপ থাকিস না, বল। হ্যাঁ, তখন সব ইংরেজ। আচ্ছা বল, গান্ধীজি প্রথম কংগ্রেসের কোন অধিবেশনে যোগ দিয়েছিল, কোন অধিবেশনে যোগ দিয়েছিল, লগ্ন অধিবেশনে যোগ দিয়েছিল। হ্যাঁ ওই কর, কারো কিছু না বলে চলে যায়, হেবি। দেখ এরপরে চম্পারণ সত্যাগ্রহ ঠিক পরে কি সত্যাগ্রহ হলো, ভালো করে দেখ, এদিকে দেখ। এটা দেখ, তাহলে চম্পারণ সত্যাগ্রহ কোথায় হয়েছিল, বিহারে। চম্পারণ সত্যাগ্রহ কি হলো, বিহারে। এদিকে দেখ কোথায় হলো, বিহারে। কত সালে হলো বল, 1917 সালে হলো, 1917 সালে হলো। আচ্ছা এবার দেখ, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে, জানলাটা বন্ধ করে দেওয়া তো। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় কত সালে, শেষ হয় 1918 সালে। ভালো করে বুঝি, প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলো কত সালে, 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে প্রত্যেকটা দেশের অর্থনীতি খুব ভেঙে পড়ে। কি পড়ে, অর্থনীতি ভেঙে পড়ে। কারণ যুদ্ধে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, প্রচুর অর্থনীতি কি হয়েছিল, ভেঙে পড়েছিল। যুদ্ধে প্রচুর অর্থনীতি, জমি ধ্বংস, কল কারখানা নষ্ট। যত দেখবি যুদ্ধের যত সাজ সরঞ্জাম সব কিসের তৈরি, লোহা লক্কর ধাতুর তৈরি, সব কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ইনস্ট্যান্ট সাপ্লাই দেওয়ার মতো কিছু ছিল না। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে অর্থনীতি কি হয়ে যায়, ভেঙে পড়ে। অর্থনীতি ভেঙে পড়লে প্রত্যেকটা জিনিসের দাম কি হয়ে যায়, তখন প্রত্যেকটা জিনিসের দাম কি হয়ে যাবে, বেড়ে যাবে। প্রত্যেকটা জিনিসের দাম কি হয়ে যাবে, বেড়ে যাবে। কি বললাম, প্রত্যেকটা জিনিসের দাম কি হয়ে যাবে, বেড়ে যাবে। ঠিক এরকম সময় একে অর্থনীতি ভেঙে পড়েছে, তাও প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। এই মুহূর্তে মনে কর এবার করোনা ছড়িয়েছে, বোঝ। অর্থনীতি ভেঙে পড়েছে, প্রত্যেকটা জিনিসের দাম কি হয়েছে, বেড়েছে। এই মুহূর্তে মনে কর করোনা ছড়িয়েছে, কিরকম ভাবে, ঠিক আরো খারাপ অবস্থা। ঠিক এরকম মুহূর্তে এই গুজরাটের এই চত্বরে এখানে কি দেখা দেয়, প্লেগ ধরা পড়ে। কি ধরা পড়ে, প্লেগ ধরা পড়ে। প্লেগ কিন্তু তখন করোনার থেকেও মারাত্মক রোগ। প্লেগ রোগ হলে কিছুদিন পর থেকে না চামড়া খসে করে পড়বে। ধর আমি এই পড়াচ্ছি, আমার প্লেগ হয়েছে, আমি পড়াতে পারতে আমি ফুস করে খসে পড়ে গেল, আমি আর কি করে তুলে নে, ঠিক আছে। প্লেগ এরকম চারদিকে কি হয়, ছড়িয়ে পড়ে। ভালো করে বুঝবি, এইটা খুব ট্রিকলি একটা পড়া। প্লেগ কি হয়, চারিদিকে কি হয়, ছড়িয়ে পড়ে। তাহলে অর্থনীতি খারাপ, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আর প্লেগ চারিদিকে কি হয়েছে, গুজরাট হয়ে ছড়িয়ে পড়েছে। এই সময় এমন পরিস্থিতি, প্লেগ ছড়ার সময় আমাদের যখন এখন কি করা হয়েছে, লকডাউন ডাকা হয়েছে, লকডাউন করা হয়েছে। ঠিক তখন সেই সময় গুজরাটে যখন প্লেগ ছড়িয়েছে, পুরো সব মানুষ ঘরে, বাইরে কেউ আতঙ্ক বেরোচ্ছে না। কারণ প্লেগ কি থেকে হয়, ইঁদুর থেকে হয়। সেই ইঁদুর যদি মানুষের যদি প্লেগ হয়, ইঁদুর আবার কোথায় চলে যাবে, ধান খেতে চলে যাবে। ধান খেতে গেলে কি হয়, সেই ধানের মাধ্যমে ছড়াবে প্লেগ। তো বলে এই টোটাল চত্বরে, গুজরাটের এই টোটাল চত্বরে কি রোগ ছড়িয়ে পড়ে বল, কি রোগ ছড়িয়ে পড়লো, গুজরাটের টোটাল চত্বরে প্লেগ রোগ ছড়িয়ে পড়লো। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে যখন অর্থনীতি ভেঙে পড়ে, তখন জিনিসের দামও বাড়ে, আর গুজরাটে কি ছড়িয়ে পড়ে বল, প্লেগ ছড়িয়ে পড়ে। ঠিক গুজরাটে এরকম আহমেদাবাদের শহরে, গুজরাটে আহমেদাবাদ শহরে এখানে যত মিল আছে, মানে কলকারখানা আছে, তার যত লেবার ছিল, তার যত শ্রমিকরা ছিল, মিল বা কলকারখানা ছিল,
কলকারখানা ছিল, এদের যত লেবার বা শ্রমিক ছিল সবাই এই কারখানা ছেড়ে কি হয়ে যায়, কারখানা ছেড়ে চলে যায়, কারখানা ছেড়ে কি হয় চলে যায়। তাহলে দেখ, একে দেশের অর্থনীতি খারাপ, প্রত্যেক জিনিসের দাম বেড়েছে, আবার সেই কারখানায় যত লেবাররা ছিল তারা কি করেছে, তারা কি করেছে চলে গেছে। মানে বুঝতে পারছিস না পাচ্ছিস না, সবাই চলে যায়। তাহলে এখন অর্থনীতির অবস্থা আরো খারাপ, কারণ তারা খেটে খাওয়া মানুষ, তাদের যদি তুমি এই প্লেগ ছড়িয়েছে বলে কারখানা ছেড়ে তারা তো চলে গিয়েছে, তাহলে এবার যখন দেখা যাচ্ছে আস্তে 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 প্লেগটাকে কন্ট্রোলে আনা হয়েছে, কন্ট্রোলে আনা হয়েছে, তখন কি করেছে না এই মিল মালিকরা তাদের সে সমস্ত যে এলাকার যে সমস্ত লেবার ফেবার গুলো ছিল, এলাকার যে সমস্ত কারা ছিল লেবাররা ছিল, তাদেরকে ডেকেছে কাজে যোগ দেওয়ার জন্য। তারা বলছে না, আমাদের এতদিনের টাকা আমরা পাইনি, আমাদের যদি তুমি টাকা দাও তাহলে যাবে। এবার তুই দেখবি গরিবের দিন আনা দিন খাওয়া অবস্থা, যারা খেটে খায় তাদের বড় একদিন দুদিন থেকে বড় এক সপ্তাহ চলবে, তারপরে যতই যাই হোক না কেন দেখবি সে কাজে যেতে বাধ্য, হ্যাঁ কি না, কাজে যেতে বাধ্য। বুঝতে পারছিস না পারিস নি, কাজে যেতে বাধ্য। করোনা পিরিয়ডে দেখবি অনেকে টান দিয়েছে, অনেকে টান দেয়নি, অনেকে টান দিচ্ছে। দেখবি অনেক বড় লোক আছে যাদের হয়তো চলে যাবে, কিন্তু তার বাড়ির পাশে যদি একটা গরিব লোকে 1 কিলো ডাল দেয়, সে নিজে বলবে ওর দিল আমার দিল না। মানুষের মানসিকতা এরকম জায়গায় চলে এসেছে, হ্যাঁ কি না, ওর দিল এরকম দিল না। তুই দেখবি ধর আমাদের বাড়ির পাশে ধর কথা কথা ধর একজন একটা ঘর পেয়েছে, একটা ঘরের দাম কত সরকার থেকে ধর 1.5 লাখ টাকা পেয়েছে। পাশের যে বড় লোক যার 4তলা বাড়ি, সেই দেখবি ওই লোকাল মেম্বার বা এমএলএ কে ফোন করে বলবে আমার বাড়ির পাশে লোকটা ভোট দিল, ওর ঘর দিলে, আর আমার ঘর আছে কিন্তু ভোট দিলাম বলে আমি কিছু পাবো না। কিন্তু তোর যে রাজনীতিক নেতা, কাকে কাকে নিয়ে চলতে হবে, শুধু গরিব লোকটা না বড় লোকটা, দুজনে নিয়ে চলতে হবে, দুজনে নিয়ে চলতে হবে। এবার আমরা যদি ওই বড় লোকটা যদি না নিয়ে চলি, তাহলে ও ভোট আমার আর দেবে, তাহলে আমি কি আর জিততে পারবো? তাহলে আমার জেতার জন্য ওর দরকার। সেই জন্য কি হলো, ঠিক আছে তুমি তোমার জায়গা মতো একটা দেখাও, তাহলে আমি একটা ঘরের ব্যবস্থা করে দিই, কিন্তু তোমার তো যেহেতু ঘর আছে তাহলে 1.5 লাখ টাকার জায়গায় তুমি আমার 30,000 টাকা দেবে, আর 1,20,000 টাকা তুমি নেবে। তার মধ্যে 20,000 টাকা 30,000 টাকার মধ্যে যে লাভ, 20,000 টাকা আমি ব্লকে দেবো বা কোথাও ঘুষ দেবো, আর 10,000 টাকা আমার কাছে রাখ। উল্টে কি টাকা পাওয়ার পরে কি বলবে, ওরা তো 30,000 টাকা ঘুষ খেয়েছে, আমি তো পুরো টাকা পাইনি, নেতা তো 10,000 টাকা দিয়েছি বলে আমার 1.5 লাখ টাকার ঘর করেছে, ঘর পাস করেছি। তার মূলে কারা, যে আমাদের রাজনীতির নেতাদের দোষ দিচ্ছি, কিন্তু মেন গোড়ায় কারা? হ্যাঁ, আমরা নেতাদের দোষ দিয়ে ভুল করি। হ্যাঁ, সব থেকে বেশি হচ্ছে জনগণ, ঠিক এরকম। তো যখন এরকম মিল স্ট্রাইক হয়, জিনিসগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সবসময় বুঝবি, ডাইরেক্ট ঘুরিয়ে ঘুরিয়ে বলবি। দেখ, যখন এরকম মিল থেকে লেবাররা চলে যায়, তাহলে মিল ফিল সব বন্ধ, আর এই সময় আস্তে আস্তে কি প্রত্যেকটা জিনিসের কি হচ্ছে, চাহিদা, দাম বেড়েছে, যেমন তার চাহিদা বাড়ছে, মিলে কি জিনিসপত্র তৈরি হবে, চাহিদা বাড়ছে। এই চাহিদা বাড়ার জন্য মিলের যে সমস্ত মালিকরা ছিল, কত চালাক দেখ, মিলের মালিকরা ছিল, তারা বলে যে ঠিক আছে তোমরা এসো, তোমরা আসলে তোমাদের যা স্যালারি আছে সেই স্যালারিও দেবো, প্লাস এর সঙ্গে 50% বোনাস দেবো। মানে ঠিক এরকম প্লেগ চলছে, মানে এরকম মুহূর্তে কি বলেছে, তোমরা সব কাজে এসো, প্লাস তার সঙ্গে কি হবে 50% কি হয় বোনাস দেবো। 50% বোনাস কথার অর্থ কি? বোনাস কখন দেয় তোদের আইডিয়ায় বল? পুজোর সময় দেয়, মানে কি বছরে একবার, হ্যাঁ কিনা। ধর কথা আমাদের যেমন বাঙালিদের উৎসব দুর্গা পুজো, পুজোর সময় বোনাস দেয়, অনেকে হয়তো 2টো করে উৎসব থাকে, তাই বছরে 2বার বোনাস দেয়। আমি না বলছি, তাই বোনাস কি সারা বছর দেয় না বছরে 2বার 3বার মনে করি দেয়, ভালো করে বুঝতে পারলে বোনাস দেয়। তা এরা লেবার অতটা বুঝতে পারেনি, ঠিক আছে বলে কাজে এসে যোগ দিয়েছে। যোগ দেওয়ার পরে কিছুদিন পরে যখন স্যালারি দিচ্ছে, তখন শুধু স্যালারি দিচ্ছে, বোনাস আর কি হচ্ছে দিচ্ছে না। বোনাস কি করছে দিচ্ছে, বলো বোনাস, কোথায় বোনাস, কিসের বোনাস, ও বোনাস ফোনাস দেওয়া যাবে, তখন অলরেডি প্লেট কি হয়েছে, উঠে গিয়েছে, বোনাস ফোনাস দেওয়া যাবে। মাথায় হাত, স্বাভাবিক, যে কারণে এসে, অনেক হয়তো কাজের উদ্দেশ্যে এসছে, বলে এসছে আমার ঘর বাড়ি ওখানে যেরকম আছে থাক, আমার বাড়িতে আমার বউ ছেলে পুলে আছে, মোষ আছে, গরু আছে, ওদের খাবার দাবার দেবে, আমি মাসে মাইনেটা দিয়ে দেবো। কিন্তু দেখা যাচ্ছে হিসাব করে সেই টাকা দিয়ে সে কমপ্লিট করতে পারলো না, হ্যাঁ কিনা। ও তো এসছে এই ভরসা, একজন কর্মচারী কাজে আসবে এই ভরসা, হ্যাঁ কিনা, দিতে পারলো না। ইতিমধ্যে তখন কি করছে, বলে ঠিক আছে তোমার কাজ করতে অনেক হবে না, বলে আমেদাবাদে, এই জায়গাটার নাম কি ছিল বল, ভালো করে বুঝবি, আমেদাবাদ। বলে আমেদাবাদে যত মিল ছিল সেই মিলের চারিদিকের
কর্মচারীরা কি ডাকে? স্ট্রাইক ডাকে। ভালো করে বুঝবি, কর্মচারীরা কি ডাকে? স্ট্রাইক ডাকে। কর্মচারীরা কি ডাকে? স্ট্রাইক ডাকে। তো যখনই পুরো প্লেগ ফ্লেগ সেরে যায় তখন কর্মচারীরা স্ট্রাইক ডেকেছে, কিন্তু মালিকরা কি চাইছে? আমার কোম্পানি চলা নিয়ে কথা। এখন আর করোনা পিরিয়ড নেই, তাহলে আমার যদি কোনো প্রয়োজন দিল্লি থেকে লোক লাগার প্রয়োজন হয়, তাই দিল্লি থেকে ডাকতে পারি না? পারি না? পারি তো। তো আমার প্লেগ ফ্লেগ সব উঠে গেছে সেই সময়, ঠিক আছে। সঙ্গে সঙ্গে কি হচ্ছে, আহমেদাবাদের মিল মালিকরা চালাক করে মহারাষ্ট্র থেকে তখন লেবার নিয়ে নেয়, কি নিয়ে নেয়? মোরা এই মাইনেতে খুশি, এরা স্ট্রাইক ডেকেছে। ভালো করে বুঝবি, এরা স্ট্রাইক ডেকেছে। ঘটনাটা মহাত্মা গান্ধী জানতে পেরেছে। কে জানতে পেরেছে? মহাত্মা গান্ধী জানতে পেরেছে। ঠিকঠাক পরের বছর একদম ঘটনাটা কে জানতে পেরেছে বল? মহাত্মা গান্ধী জানতে পেরেছে। মহাত্মা গান্ধীকে তখন এই কর্মচারীরা মহাত্মা গান্ধীকে ইনভাইট করেছে। মহাত্মা গান্ধী কোথায় ছিল? কুচবিহারে ছিল। বিহার থেকে কোথায় এলো? আহমেদাবাদে। বিহার থেকে কোথায় এলো? তাহলে ওর লাইফে 3টে সাকসেস। রেল টিকিট ঘটনা সাকসেস, তারপর কি দাদা আব্দুল্লাহ সাকসেস, আফ্রিকার যত রকম জনবিরোধ যাই হয়েছে সব কি সাকসেস। ভারতে আসতে কি হচ্ছে? সাকসেস। কোথায় এলো? এখানে এলো। আমাদের দেশে কর্মচারীদের সঙ্গে কথাবার্তা বলেছে। তোমাদের সঙ্গে কথাবার্তা বলে কি বললো না, বললো কি, তোমার মাইনে যদি 100 টাকা হয়েছে, তোমার যা স্যালারি, ভালো করে তোমার যা স্যালারি, আর স্যালারির সঙ্গে আমাদের বলেছে 50% বোনাস দেবে। স্যালারির সঙ্গে কি দেবে? 50% বোনাস দেবে। এবার তুই দেখ, যে কোম্পানি বন্ধ হয়েছিল তার মালিকের কথা ভাব। সেই মালিক যদি তোকে বলে ঠিক আছে তোমার যা মাইনে তার 1.5 গুণ মাইনে দেবো, তা প্রত্যেককে 1.5 গুণ মাইনে দেওয়া সম্ভব? তোর যদি 20,000 টাকা স্যালারি হয়, তুই কাজে যাচ্ছিস না, তোকে বললো ঠিক আছে তুমি এসো, আমি 1.5 গুণ দেবো। 1.5 গুণ মানে কত দেবে? 20 হাফ 10 মানে 30,000 টাকা দেবে। যদি বলে কোম্পানি সবার দিতে হবে, তো এটা কি কোম্পানির মালিকের পক্ষে থেকেও সম্ভব? ভালো করে বুঝবি, কোম্পানির মালিকের পক্ষেও কি সম্ভব না। কি করেছে? বললো ঠিক আছে আমি কথা বলছি, এদের কর্মচারীর সঙ্গে কথা বললো, বলছে এটা 50% হয়তো হবে না, আমি বলে করে 35% করাচ্ছি। বলে করে কি করাবে? 35% করাবে। তো এরা বললো ঠিক আছে, যা হয় হোক, নিম আমার থেকে কানাম অনেক ভালো। বলে গান্ধীজি কোথায় গেল? ওই মিল মালিকদের কাছে গেল। ভালো করে বুঝবি, গান্ধীজি কোথায় গেল? মিল মালিকদের কাছে গেল। মিল মালিকদের সঙ্গে কথা বললো। মিল মালিকদের সঙ্গে কি করলো? কথা বললো। বলছে ওরা তো লেবার, ওরা অনেক দুস্থ পরিবারে, পড়াশোনা থেকে শুরু করে সবকিছু আছে, তাহলে এক কাজ করুন, ওরা আপনাদের নামে কেস টেস করে বলছে, এক কাজ করুন ওই 35% বাড়িয়ে দিন, 35% বোনাস দিন, দিলে ওরা খুশি। বোনাস কবার দেবে বছরে বল? 1-2 বার দেবে, দিলে ওরা খুব খুশি। খুব ভালো কথা। ওরা মিল মালিক সুযোগ পেয়েছে, 35%। বললো আমাদের ক্ষমা করে দেবেন, অত টাকা নেই, সবে কারখানা খোলা হয়েছে, সবে চলছে এরকম রান, কিন্তু কারখানা অলরেডি কাজে কোন শ্রমিকদের দিয়ে চলছে? কোন শ্রমিকদের চলছে? মহারাষ্ট্রের শ্রমিকদের চলছে। তার মানে কি কারখানা বন্ধ হওয়ার চিন্তা নেই? তখন বলছে ঠিক আছে ওটা এক কাজ করুন, এই 35%টা আপনি একটু কমিয়ে 20% করে দিন, তাহলে আমরা রাজি আছি। মিল মালিকরা কি বললো? 35% না বাড়িয়ে ওটা কি কত বাড়াতে? 20% বাড়িয়ে দিলে তাহলে আমরা মেনে নিচ্ছি ব্যাপারটা। মহাত্মা বললো ঠিক আছে। মহাত্মা গান্ধী গেল, কোথায় গেল? কর্মচারীদের কাছে গেল, গিয়ে বলছে যে ব্যাপারটা এরকম হচ্ছে যে ওরা 35% দিতে সমর্থ হচ্ছে না। মিল মালিকরা বলছে কত দেবে? 20% দেবে। তাহলে এই বিদ্রোহটা যাতে সাকসেস হয় তার জন্য কর্মচারীরা কাকে ডেকেছিল? কিন্তু মহাত্মা গান্ধী সেই 35 থেকে কোথায় নেমে গেল? 20-তে নেমে গেল। ফট করে সে স্ট্রাইক হচ্ছে, প্রচুর লোকজন আছে, তো মহাত্মা গান্ধী বক্তৃতা দিচ্ছে, লোকজন আছে, একজন উঠে বলে এই দালাল, একজন বলে চিটিংবাজ, একজন বলে ঘুষখোর, একজন উঠে বলছে এই যে ভিতর থেকে কথা বলে এসছে 35%, কিন্তু আমাদের দেবে 20%, মাঝখানে 15% মহাত্মা গান্ধী ঘুষ খাবে। বুঝতে পারছিস? তাহলে তুই যখন ভালো কাজ করতে বিদ্রোহ করতে তো দেখবি বাধাও আসবে জীবনে। এটা সাকসেস, তোর জীবনের এক একটা পার্ট। কিন্তু তুই চিন্তা কর 1888 সালে যে ইংল্যান্ডে পড়াতে যায়, সে এই টাকার জন্য ভয় করে? তার ব্যাকগ্রাউন্ড কি থাকে? এই ভয় করে? মহাত্মা গান্ধী খোঁচে লাল। তুই যখন ভালো কাজ করতে তুই যদি বলে দালাল চিটিংবাজ, কিরম লাগবে? হ্যাঁ, কিরম লাগবে? খোঁচে লাল, কোনো কিছু করে না, চুপচাপ সারা করতে গেছে, চুপচাপ গেল, গিয়ে ফের গিয়ে একা না খেয়ে, না খাওয়াকে ইংরেজিতে কি বলে? ফাস্টিং। কি বলে বল? না খেয়ে রাস্তায় মিলের সামনে স্ট্রাইক করেছে।
রাস্তায় কি হচ্ছে, মিলের সামনে কি করেছে, স্ট্রাইক মেরেছে। তখন কর্মচারীরা ভাবছে আমরা ভুল করে ফেলেছি। যখন আমরা বলার পর একটা লোক না খেয়ে বসেছে, না খেয়ে বলা মানে কি, ও বলার পরে দালাল চিঠি মাসুল চলে যেতে পারতো তো, বা এমনি গিয়ে কথা বলতো তো। তার মানে কি, ওদেরকেও বোঝাচ্ছে যে হ্যাঁ এই লেবারদের 35% দরকার। আবার গান্ধীজি কি না খেয়ে বসে আছে মানে কি, যারা কর্মচারী তারাও ভাবছে কি আমাদের জন্য না খেয়ে বসে আছে, আমাদের কথা ওই ব্যক্তিটা কষ্ট পেয়েছে বলে খায়নি। সিম্পল জিনিস না, বুঝতে পারছি না, খায়নি। তখন কর্মচারীরা খুব মন খারাপ হয়ে গেছে, যে বলছে যে না, বলছে কোম্পানির লোকেরা কথা শুনছে না, ওটাকে 35% করতে হবে। গান্ধীজি যা শুরু করেছে, কর্মচারীদের দিনের পর দিন কি আন্দোলন বাড়ছে, লোকজন বাড়ছে, শুরু করেছে পুরো আহমেদাবাদ মিল ফিল সব ঘিরে নিয়েছে। এদিকে ভাবছে এ শালা বুড়ো যা শুরু করেছে, আমি মহারাষ্ট্রের লেবাররা ভাবছে শালা পালাই, কোথায় আমাদের নেই টানাটানি আমরা পালাই। অলরেডি এই সুযোগে মহারাষ্ট্রের লেবাররাও কি করেছে, পালিয়েছে। আর যখন মিল মালিকরা প্রথম বুঝতে পারে যত দিন যাচ্ছে মহাত্মা গান্ধী কোথায় কি করেছে, কোথায় কি না করেছে, কার সাথে কি করেছে, সব খবর তো আস্তে আস্তে পাচ্ছে। জানিস তো, এবার পাশের মিলের ফোন করেছে, একটা বুড়ো লোক এরকম আমাদের মিলের কাছে এসে বসে ধর্ণা দিচ্ছে, স্ট্রাইক দিচ্ছে, বলে ওর পিছনে লাগিয়েছি, ওর ঘটনা এই এই, পুরো কোম্পানি তালা ঝুলিয়ে দেবে। স্বাভাবিক, শুনলে তুই ভয় পেয়ে যাবে। বলে কি হচ্ছে এই জায়গাটা দেখ, বলে যে ফাস্টিং শুরু করলো করে, কি জন্য ফাস্টিং শুরু করলো, তাহলে 35% কিসের জন্য, টাকার জন্য। তার মিলের মালিকরা না কোনো ঝামেলা টামেলা করে বলো ঠিক আছে 35% বোনাস দেবো, ঠিক আছে 35% কি দেবো, বোনাস দেবো, দিতে রাজি হলো। এখন কর্মচারী তো খুব খুশি, হ্যাঁ কিনা। হঠাৎ করে যদি 100 টাকার উপর 35 টাকা বেড়ে যায় তো খুশি হবে না, বলে কে কোথা থেকে চলে এসেছে, ভগবান তো আমাদের মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী বলছে কি ব্যাপার, কি দেবে, মিলের মালিকদের জিজ্ঞেস কি দেবে, 25% বোনাস। বোনাস বছরে কভার হয়, বলে কেন একবার কি দুবার, এটা বোনাস না, এটা টোটাল মাইনেই বাড়াতে হবে, নইলে আমি উঠছি না, এটা টোটাল স্যালারি বাড়াতে হবে, নইলে আমি উঠছি না এখান থেকে। তাহলে ভাব, বোনাস থেকে সেটা বেড়ে কি হলো, তাহলে এদের কাছে এখন কে ভগবান কে। তাহলে বলে আহমেদাবাদ মিল স্ট্রাইক কত সালে হলো, 1918 সালে। কোন ইয়েতে স্ট্রাইকে মহাত্মা গান্ধী না খেয়ে প্রথম স্ট্রাইক করেছিল, অভুক্ত আন্দোলন, ফাস্টিং মুভমেন্ট কত সাল হলো, 1918 সালে। এই গল্পটা এতটা মজার, মাথায় ধরে রাখার কোনো দরকার নেই, জাস্ট আমি জিনিসটা বোঝালাম, বুঝতে পেরেছিস তো কিভাবে বোনাস থেকে সেটাকে মাইনে ট্রান্সফার করেছে। তো এরা তো খুব খুশি, যেটা বছরে দুবার পেতাম সেটা বছরে 12 মাস পাবো। স্বাভাবিক না, স্বাভাবিক নয়। আমি যদি তোর ধর কথার কথা মাসে 1000 টাকা বদলে 1500 টাকা দিই, আর তারপর প্রতি মাসে 1000 টাকা দিই, তুই খুশি হবি? তুই প্রতি মাসে যদি 1000 টাকা 1500 টাকা করে দিই, খুশি হবি। তাহলে আমাদের মিল স্ট্রাইক কত সাল হলো, 1918 সালে হলো। বুঝতে পেরেছিস না পারিস? পড়া মাথায় ঢুকছে? কটা বাজে একটা টাইম দেখ, আমার মোবাইল আর ঘড়ি আনি রে। হ্যাঁ, ঘড়ির কথা ভুলে যা। তাহলে কত ইয়ে বল, চম্পারণ সত্যাগ্রহ কত সালে, আহমেদাবাদ সত্যাগ্রহ কত সালে, 1918। ঠিক এই আহমেদাবাদের এই পাশাপাশি একটা জায়গার নাম ছিল খেদা। কি বললো, খেদা। তাহলে বল আহমেদাবাদ মিল স্ট্রাইক কত সালে হলো, 1918। প্রথম ফাস্টিং মুভমেন্ট কত সালে, প্রথম সত্যাগ্রহ কত সালে, প্রথম ভারতের সত্যাগ্রহ কত সালে, 1917। পড়া মাথায় ঢুকছে, তোরা বুঝতে পারছিস? ঠিক এর পাশাপাশি এক জায়গার নাম ছিল খেদা। কি নাম, খেদা সত্যাগ্রহ। ভালো করে বুঝবি কি লিখেছি বল, খেদা সত্যাগ্রহ। একদম ঠিক এর পাশাপাশি এইখানে একটু ঝামেলা হচ্ছিল, এটাও ঠিক সেম 1918 সালে। কি ঝামেলা হচ্ছিল না, হঠাৎ করে কোনো কারণে এখানে যে চাষ হতো, যে ফসল, ভালো করে বুঝবি, ফসলের উৎপাদন, এই যে ফসল উৎপাদন, সেটা হঠাৎ করে ডাউন হয়ে যায় কত পার্সেন্ট, 75% ডাউন। কি হয়ে যায়, মানে একটা জায়গায় যে ফসলের উৎপাদন যদি 75% কমে যায়, তাহলে কি হবে, জিনিসগুলো রিয়েলাইজ কর, বুঝতে পারছিস? তার ফসল উৎপাদন কি হয়ে যায়, 75% কমে যায়। আর এদিকে ফসল চাষ করতে গেলে কি কি লাগবে, কি কি লাগবে, বীজ, লাঙল, হ্যাঁ কি না, মানে নানা রকম এরকম জিনিসপত্র লাগবে। তো তাদের প্রত্যেকের দাম 25% বেড়ে যায়। 25% দাঁড়া একটু বলে মাথায়, না ঠিক আছে 25% না, মোটামুটি ধর দাম বেড়ে যায়, প্রত্যেকটা জিনিসের দাম কি হয় বল, বেড়ে যায়।
দাম কি হয়ে যায়, বেড়ে যায়। ভালো করে বুঝবে জায়গাটা। খেদা সত্যাগ্রহ কত সাল হলো? 1918 সাল হলো। এই এলাকায় যত চাষি ছিল, চাষের উৎপাদন কত পার্সেন্ট কমে যায়? 75% কমে যায়। বলা হয়েছিল ইংরেজ সরকার দ্বারা এই অঞ্চলে যদি কোনো বছর কোনো কারণে 50%-এর নিচে উৎপাদন হয়, কি বললাম, 50%-এর নিচে যদি উৎপন্ন হয়, মানে হাফের থেকেও কম, যদি 2 বস্তা আলু হয়, 1 বস্তার থেকে যদি কম আলু হয়, তাহলে কোনো ট্যাক্স দিতে হবে না। কি হবে না? কোনো ট্যাক্স না। তাহলে কি 50%-এর নিচে হলে কি কোনো ট্যাক্স দিতে হবে? তাহলে ট্যাক্স দিতে না হলে কি বিদ্রোহ হবে? বিদ্রোহ হবে কি? কিন্তু এ শালা এত ইংরেজরা এত চিটিংবাজ ছিল, মানে কথাবার্তার মধ্যে এত অশ্লীলতা ছিল, মানে ওই সুযোগে কি করেছে না, এরা উল্টে, ইংরেজ সরকার উল্টে, যেখানে 50%-এর থেকে নিচে হলে ট্যাক্স 0, সেখানে এরা ট্যাক্স আরো উল্টে 23% বাইরে। তাহলে চিন্তা করে দেখ, উৎপাদন কোথায়? মাত্র 25% উৎপাদন হয়েছে, 75% উৎপাদন হয়নি। তো ট্যাক্সটা দেবে কোথা থেকে? ট্যাক্সটা দেবে কোথা থেকে? ইংরেজরা ওই এরিয়ায় ওই লোকেদের উপর এত অত্যাচার করতো, ঠিক আছে, ওরা ভয়ে কিছু বলতে পারতো না কাউকে কিছু। ঠিক আছে, একবেলা খেয়ে থাকবো, একবেলা জল খেয়ে থাকবো, একবেলা না খেয়ে থাকবো, যা হয় দিয়ে দিই। এরকম মুহূর্তে তখন কি করেছে, যেরকম ঘটনাটা চলছে, কিন্তু মহাত্মা গান্ধী কোথায় তখন? আহমেদাবাদে। মহাত্মা গান্ধী খবর পেয়েছে, বলে দাঁড়া। মহাত্মা গান্ধী সঙ্গে সঙ্গে 2জনকে পাঠিয়ে দিয়েছে। কে কে? ওই সবরমতী আশ্রমে টাকা কে দিয়েছিল? আম্বালাল সারাভাই। ওর বোনের নাম ছিল অনুসুয়া বেন সারাভাই। কি নাম ছিল বল? অনুসুয়া বেন সারাভাই। আর বল্লভ ভাই প্যাটেল। বল্লভ ভাই, হ্যাঁ, এদিকে দেখ। যখন মহাত্মা গান্ধী কোথায় ছিল? গুজরাটে হয়েছে। তখন খেদাতে পুরো সমসাময়িক সময় কোথায় বিদ্রোহ দেখা যাচ্ছিল? খেদাতে। কি জন্যে? জিনিসপত্রের দাম কমে গেছে, ট্যাক্স বাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এখন বিদ্রোহ লিডার লাগবে। আচ্ছা, তখন সারা ভারতবর্ষে জেনে গেছে কি বিদ্রোহের একটাই লিডার, সেটা কে? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী কি হলো, ঠিক আছে, আমি এটা সেরে নিচ্ছি, তোরা 2জন যা, গিয়ে দেখ ওখানে কি কারবার, মানে দেখ, গিয়ে খুলে দেখ, গিয়ে দেখ কি অবস্থা, দেখ। বলে এরা 2জন তো চলে গেছে। এরা 2জন চলে গেল, গিয়ে এরা বিদ্রোহটা দেখছে, মানে কি সমস্যা না হচ্ছে, লোকজনের কথা বলছে। এরকম কি কয়েকদিনের মধ্যে সঙ্গে সঙ্গে আহমেদাবাদের কেসটা সলভ হয়ে গেছে। মহাত্মা গান্ধী ঘুরতিরাম ঘোরালো, ঠিক করে ভাবলো, বলে যেতে হবে হেঁটে হেঁটে, ঘোরালো, ঘুরিয়ে সঙ্গে সঙ্গে চলে গেল কোথায়? সেটা ইংরেজদের সঙ্গে কথা বলেছে যে তোমাদের যে সমস্ত কাগজ আছে বা যে ট্যাক্সের যে পেপারস, সেই পেপারসের নিয়ম হচ্ছে 50%-এর নিচে হলে ট্যাক্স ফ্রি, মানে ট্যাক্স 0। এখন তুমি বলছো উৎপাদন 75%, এই তাহলে আমি ইংল্যান্ডে কেস করতে যাই। ইংল্যান্ডে কেস করতে যাই, আমি তো জানি সিস্টেম। গেছে, গিয়ে ফের স্ট্রাইক দেখা দিল। মহাত্মা গান্ধী কি করলো বল? ফের স্ট্রাইক দেখা দিল, এবং ইংরেজ সরকার বাধ্য হলো এই ট্যাক্সটা কি করতে? 0 করতে। ইংরেজ সরকার বাধ্য হলো ট্যাক্সটা কি করতে? 0 করতে। তাহলে বল, এটা কি বিদ্রোহ? খেদা সত্যাগ্রহ। তা এটা কি কৃষক বিদ্রোহ? তো তাহলে চম্পারণটাও কি ছিল বল? লেবার বিদ্রোহ, শ্রমিক বিদ্রোহ না কৃষক বিদ্রোহ? কৃষক বিদ্রোহ। একদম পড়া ক্লিয়ার রাখবি। তাহলে শ্রমিক বিদ্রোহ কোনটা ছিল? আহমেদাবাদ তো একমাত্র শ্রমিক বিদ্রোহ। চম্পারণ সত্যাগ্রহটা কত সালে? আহমেদাবাদ সত্যাগ্রহটা 15। আহমেদাবাদ সত্যাগ্রহ 1918। খেদা সত্যাগ্রহ কত সালে বল? পড়া মাথায় ঢুকেছে? টোটাল পড়া আজকে কোনো ডাউট আছে? দাঁড়া।